নমস্কার দর্শক বন্ধু, ট্যাক্স নিয়ে আপনারা যত ইউটিউব ভিডিও দেখেছেন বা মিডিয়াতে যত জিনিস যা দেখেছেন, সবার মধ্যে থেকে এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। কেন ট্যাক্স, কি আপনারা ট্যাক্স দিচ্ছেন, তার নানান রকম ইনসাইট নিয়ে আজকের এই ভিডিওটা। প্রথমেই বলে রাখি যে সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত আপনাদের আমাদের প্রত্যেককে কিন্তু নানান রকম ট্যাক্স দিতে হয়। কেমন? সকালে ঘুম থেকে উঠে টুথব্রাশ করা থেকে রাত্রে ঘুমোতে যাওয়ার সময় যদি আপনি একটু টিভি দেখে ঘুমাতে যান, সেই পর্যন্ত সেখানেও কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে। এই যে আপনি এই ভিডিওটা শুনছেন, এই ভিডিওটা শোনার জন্য আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে। কিভাবে? সেটা হলো ইনডিরেক্ট ট্যাক্স। আপনি যখন একটা টুথব্রাশ বা টুথপেস্ট কিনছেন, তার উপরে একটা জিএসটি আছে। বা যখন এই ইউটিউব ভিডিওটা শুনছেন, অবশ্যই তখন তো ইন্টারনেটে রিচার্জ করা বা ব্রডব্যান্ড কোনো না কোনো তো কিছু আছে। তো সেই ব্রডব্যান্ডও যখন আপনি রিচার্জ করছেন বা মোবাইলের ইন্টারনেট রিচার্জ করছেন, তখনও কিন্তু আপনাকে জিএসটি দিতে হচ্ছে। মানে আপনি 399 টাকার যদি মোবাইল রিচার্জ করেন, ওই 338 টাকা কোম্পানির কাছে যাচ্ছে, আর 61 টাকা মতো 18% মতো জিএসটি। এবার এই জিএসটিটা কিন্তু নতুন কিছু নয়, 2017 সাল থেকে জিএসটি চালু হয়েছে। তো তার আগে সেলস ট্যাক্স, সার্ভিস ট্যাক্স ছিল, সেগুলো সব কম্বাইন হয়ে জাস্ট নাম চেঞ্জ হয়ে জিএসটি এসেছে। তো তার মানে এই যে সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমোতে যাওয়া অবধি যে সমস্ত প্রত্যেকটা অ্যাক্টিভিটিসে যে ট্যাক্স, এটাও কিন্তু নতুন কিছু নয়, এটা সেই স্বাধীনতার পর থেকেই কিন্তু চলে আসছে। তো তার মানে আপনাকে বুঝতে হবে যে যারা ধরুন ডিরেক্ট ইনকাম ট্যাক্স দেয় না প্রচুর, ধরুন যারা ছোটখাটো বিজনেসম্যান আছেন বা যারা গরিব রয়েছেন, যাদের তেমন আর্নিং নেই, তাদেরকেও কিন্তু ট্যাক্স দিতে হচ্ছে। তারাও কিন্তু ইন্ডিয়ার ন্যাশন বিল্ডিং এ কন্ট্রিবিউট করছে। এমনটা নয় যে খালি যারা চাকরি করছে বা যারা হাই স্যালারি ইনকাম করছে তাদেরকেই ট্যাক্স দিতে হচ্ছে। তো এই যে সমস্ত ট্যাক্স, যে জিএসটি, আপনি কোনো প্রোডাক্ট কিনছেন বা সার্ভিস নিচ্ছেন, এইগুলোকে আমরা বলি ইনডিরেক্ট ট্যাক্স, যেটা ডিরেক্টলি কোনো মানুষ পে করছে না, কিন্তু কোম্পানি পে করছে সেই ট্যাক্স, এবং কোম্পানি সেটা নর্মাল মানুষদের থেকেই নিয়ে সরকারকে পে করছে। তবে একটা ব্যাপার কি জানেন, এই ডিরেক্ট ট্যাক্স হোক আর ইনডিরেক্ট ট্যাক্স হোক, বড় লোকেরা কিন্তু অনেক বেশি ট্যাক্স দেয়। নর্মাল, এটাও একটা আমাদের মিসকনসেপশন আছে অনেকের মধ্যে। আমরা প্রায় অনেক জায়গায় শুনে থাকি যে মিডল ক্লাস ট্যাক্স বার্ডেন, মিডল ক্লাস ট্যাক্স বার্ডেন। আসল সত্যি কথা কিন্তু রিচ যারা, ধনী যারা, তাদের ট্যাক্স রেট অনেক বেশি। কি ডিরেক্ট, কি ইনডিরেক্ট। ইনডিরেক্ট কি? যেমন জিএসটির কথাই যেমন ধরুন, আপনি যদি একটা 10 লাখ টাকার গাড়ি কেনেন, সেই 10 লাখ টাকার গাড়ির মধ্যে 28% মতো জিএসটি আছে। সেই 28% কিছুটা কেন্দ্রীয় সরকার, কিছুটা রাজ্য সরকার নেয়। তো এবার এই 10 লাখের গাড়ি থেকে এবার আপনি চলে যান, যদি কেউ 1 কোটি টাকার লাক্সারি গাড়ি কেনে, তো সেই 1 কোটি টাকার গাড়ির উপরে কিন্তু 48% বা আপ টু 50% মতো কিন্তু জিএসটি। তো তার মানে বুঝতে পারছেন তো, একজন যে মিডল ক্লাস, সে কত 4 লাখ, 5 লাখ, 10 লাখ এইরকম রেঞ্জের গাড়ি কেনে। তো এই গাড়িতে একজন মিডল ক্লাসের যদি 28% ট্যাক্স ইনসিডেন্স হয় গাড়ির জন্য, তাহলে যে রিচ, তাকে দিতে হচ্ছে অলমোস্ট 50% ট্যাক্স অন দ্য কার। খালি গাড়ি বলে নয়, যে কোনো লাক্সারি আইটেম, যে কোনো ইম্পোর্টেড আইটেমের ওপরে কিন্তু ট্যাক্স রেট, ইনডিরেক্ট ট্যাক্স রেটটা অনেক বেশি। এবার চলে আসুন ডিরেক্ট ট্যাক্স। খুব সিম্পল, আপনারা যে স্যালারি ইনকাম আর্ন করছেন তার উপর যে ট্যাক্স দিতে হয়। এখানেও কিন্তু বড় লোকদের ট্যাক্সের রেটটা অনেক বেশি। কেমন না, আপনি যদি 10 লাখ টাকা অ্যানুয়াল স্যালারি আর্ন করে থাকতেন, আমি ধরে নিচ্ছি অন্য কোনো এক্সামশন কিছু নেই, খুব সহজ একটা হিসাব, যে FY25 মার্চ 2025 অব্দি আপনাকে ওই 10 লাখ টাকার উপর বছরে অ্যারাউন্ড 44,200 এইরকম মতো একটা ট্যাক্স দিতে হচ্ছে। এবং 1 এপ্রিল 2025 নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে সেই ট্যাক্সটাও জিরো। তাহলে 10 লাখ ইনকামের ওপর 44,000 টাকা, অ্যারাউন্ড ওই 4-5% এইরকম একটা কিছু আসছে। তো তাহলে 10 লাখের যদি 44,000 টাকা ট্যাক্স দিতে হয়, তো তাহলে যার 1 কোটি টাকা, 10 লাখের যদি আমি 10 টাইমস করি, 1 কোটি টাকা যার বছরে ইনকাম, তো তাহলে 4 লাখ, ওই 4% এইরকম রেটে হওয়া উচিত। কিন্তু না, 1 কোটি টাকা যার বছরে ইনকাম, তার কিন্তু ট্যাক্স ইনসিডেন্ট হলো প্রায় 30 লাখ টাকা। এই যে চার্ট আছে, এই চার্টটাই আপনি ভালো করে দেখুন, যে টিল FY25 মার্চ 2025 অব্দি 20 লাখ টাকা যদি আপনার অ্যানুয়াল স্যালারি হয়, তো তাহলে কি ট্যাক্স রেট আসছে 2,78,000 টাকা মতো। আমি যদি ওভারঅল ট্যাক্স ইনসিডেন্ট দেখি 13.91%। রিসেন্ট যে বাজেট এসছে, সেই বাজেটে ট্যাক্স রেট আরো কমে গেছে। তো এই 1 এপ্রিল 2025 থেকে ওই ট্যাক্স রেটটা হয়ে দাঁড়িয়েছে 1,92,000, 9.62 এইরকম একটা পার্সেন্টের কাছাকাছি। এখানে বলে রাখি, কম্পিউটেশনটা পুরোটাই নিউ ট্যাক্স রিজিম, এবং খুব সহজ সরল, খুব জাস্ট আপনার স্যালারি ইনকাম নিয়ে ধরা হয়েছে। অন্য কিছু এক্সাম্পশন, ডিডাকশন এগুলোকে কনসিডার করা হয়নি। যদি কনসিডার করা হয় তাহলে হয়তো আরো কিছু ট্যাক্স কমবে। আবার দেখুন এই চার্টেই দেখুন, তো 20 লাখ থেকে যখন আমরা 50 লাখ ইনকামে যাচ্ছি, 50 লাখ ইনকামের ওপর কিন্তু 12 লাখ টাকা, মোটামুটি 24% ট্যাক্স ইনসিডেন্স চলে আসছে। আর যেমন বললাম, 10 লাখ টাকা হলে সেটা অ্যারাউন্ড 30%। এই 1 এপ্রিল থেকে কি হলো, সেই 1 কোটি টাকার ওই 30% একটু কমে 29%-এর কাছাকাছি চলে আসছে। এই চার্টটা যদি আপনার বিশ্বাস না হয়, তাহলে আপনি সিম্পল ইনকাম ট্যাক্স ইন্ডিয়া যে গভর্নমেন্ট ওয়েবসাইটে ট্যাক্স ক্যালকুলেটরে গিয়ে ভ্যালুগুলো মারবেন, তাহলে সেই সেম জিনিস পেয়ে যাবেন। বা যে কোনো অ্যাকাউন্ট
অ্যাকাউন্টেন্টের কাছে দেখাবেন, দেখবেন সেও কিন্তু এই একই কথা বলবে। তো পুরো কথার পয়েন্ট হচ্ছে এইটা যে আপনি যদি 10 লাখ 15 লাখ 20 লাখ এই সমস্ত রেঞ্জের মধ্যে আপনার যদি ইনকাম থাকে, অবভিয়াসলি আপনাকে মিডল ক্লাস বা হায়ার মিডল ক্লাস বলা যায়, তো সেখানে কিন্তু আপনার ট্যাক্স ইনসিডেন্স এমন কিচ্ছু নয়। মানে চারিদিকে মিডিয়া অ্যান্ড অল সবাই বলে যে মিডল ক্লাসদের উপর ট্যাক্স বার্ডেন, মিডল ক্লাসদের উপর ট্যাক্স বার্ডেন। অ্যাকচুয়ালি যদি আপনার ইনকাম অ্যানুয়াল স্যালারি যদি 20 লাখ টাকার নিচে হয়, এমন কিছু ট্যাক্স বার্ডেন নয়। হ্যাঁ, ট্যাক্স বার্ডেন তখনই হচ্ছে যখন আপনার ইনকাম আরো বাড়ছে, 30 লাখ 40 লাখ 50 লাখ বা 1 কোটি, এই সমস্ত ইনকামে কিন্তু আপনার ট্যাক্স বার্ডেন অনেক বেড়ে যাচ্ছে। এবার আসি আমরা সেই বহু চর্চিত প্রশ্নে যে কেন আমরা সরকারকে এত ট্যাক্স দেবো, তার বিনিময়ে কি পাচ্ছি, কেন এত ট্যাক্স? খুব এক লাইনে আমি উত্তর দেবো, কি জানেন কেন এত ট্যাক্স? আপনি যে চাকরি করুন আর বিজনেস করুন বা যাই করছেন না কেন, আজকের দিনে দাঁড়িয়ে আপনি যে টাকাটা ইনকাম করছেন, আমি যদি বলি সেই ইনকামটা আপনার নিজের ট্যালেন্ট বা প্রতিভার জন্য নয়। এর পেছনে অনেক বড় ভূমিকা আছে, কারণ আপনি ভারতবর্ষে জন্মেছেন। বিশ্বাস হচ্ছে না? এক কাজ করুন, আপনি আজকের দিনে যে ট্যালেন্ট নিয়ে যে টাকাটা আর্ন করছেন, যান না বাংলাদেশে চলে যান, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, ভুটান, এই সমস্ত দেশে গিয়ে এই টাকাটা আয় করিয়ে দেখান তো। পারবেন না, আমি লিখে দিচ্ছি পারবেন না। সমস্ত ভারতের প্রতিবেশী দেশগুলোর কথা বললাম, যান বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, পারবেন না আপনি। তো এবার আপনি বলবেন যে ঠিক আছে আমি ইউএস, দুবাই, সেই সব জায়গায় গিয়ে আসছি, সেই সব কথাও আসছি। আমি নিজের কথাই যদি বলি, 2010 সাল থেকে আমরা যে ইকুইটি অ্যাডভাইসারি সার্ভিস প্রোভাইড করে আসছি, আজকের দিনে ধরুন বড় অফিস, বেশ সমস্ত কিছুই, যে ফাইন্যান্সিয়ালি বেশ কমফোর্টেবল পজিশনেই আছি, তো সেটা যদি আমার বাংলাদেশে জন্ম হতো তাহলে আমি পারতাম না। ইনফ্যাক্ট আমার ঠাকুরদা তারা বাংলাদেশেরই মানুষ, বাংলাদেশেই ছিলেন। আমি কোইন্সিডেন্টলি এখানে চলে আসি। মানে কিভাবে? কারণ আপনারা জানেন মানে কমিউনাল টেনশন অ্যান্ড আরো অনেক কিছু সময় যে আমাদের মানে ঠাকুরদা অ্যান্ড অল তারা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় পালিয়ে আসতে হয়। তো এই কারণে আমার ইন্ডিয়াতে জন্ম হয়েছে। তো এই জন্ম আমার এখানে হয়েছে, এর জন্য তো আমার নিজের ট্যালেন্ট বা নিজের কোনো কিছু নেই। এবং এই ইন্ডিয়াতে জন্ম হয়েছে বলেই আমি কিন্তু আজকে শেয়ার মার্কেট থেকে এতটা আর্ন করতে পারছি, বা শেয়ার মার্কেট রিলেটেড সার্ভিস এতজনকে দিতে পারছি। যদি আজকে বাংলাদেশের শেয়ার মার্কেট নিয়ে আমি কাজ করতাম, এই সেম ট্যালেন্ট, সেম বুদ্ধি, সমস্ত কিছু যদি আমার সেম থাকতো, কোনোদিন হতো? কোনোদিন হতো না। তার কারণ ইন্ডিয়াতে লাস্ট 10 বছরে ধরুন যতগুলো শেয়ারের দাম ডাবল, ট্রিপল বা 10 গুণ হয়েছে, অত শেয়ার বাংলাদেশের শেয়ার মার্কেটে লিস্টেডই নেই। মানে ইন্ডিয়ার শেয়ার মার্কেটের যা সাইজ, সেটার সঙ্গে যদি বাংলাদেশের আমি শেয়ার মার্কেটের কনসিডার করি, দেখা যাচ্ছে তার 100 ভাগেরও 1 ভাগ নয়। মানে ইন্ডিয়াতে যতই আমাদের মতো বড় বড় কোম্পানি আছে, যত লোক আর্ন করছে, বাংলাদেশের যদি আমি কম্পেয়ার করি কিছুই নেই। তো তার মানে বুঝতে পারছেন তো যে কেন আমি বললাম। আমি যদি নিজের এক্সাম্পল দিয়ে বলি, আমি আজকে ইন্ডিয়াতে বসে স্টক রিসার্চ করছি, অ্যানালিসিস করছি, সেম প্রতিভা, সেম মাথায় বুদ্ধি, সমস্ত কিছু সেম নিয়ে যদি আমার বাংলাদেশে জন্ম হতো, আমি এটা করতে পারতাম না। এবং তাই জন্য আপনাকে বলছি, আজকে আপনি যে চাকরি করছেন না কেন, যে ব্যবসা করছেন না কেন, এটা করতে পারছেন, এই টাকাটা আর্ন করতে পারছেন অনলি বিকজ আপনি ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছেন, ইন্ডিয়ার মতো একটা স্টেবল কান্ট্রিতে আপনি রয়েছেন, যার জন্য আপনার এই আর্নিংটা হচ্ছে। তো তাই যদি হয়, তো তাহলে কিসের প্রবলেম ট্যাক্স দিতে? আমার আরো একটা ঘটনার কথা বলি। যেহেতু আপনারা মানে আমাদের চ্যানেলের ম্যাক্সিমাম দর্শক শেয়ার মার্কেট রিলেটেড, তো সুতরাং আবার এই শেয়ার মার্কেটের জিনিসটা খুব ভালো কোরিলেট করতে পারবেন বা বুঝতে পারবেন। কি আমার নিজের মানে প্র্যাকটিক্যাল সত্য ঘটনা, সেটা হলো সালটা 2018 ছিল। মানে 2016 সালে 2017 সালে শেয়ার মার্কেটে বেশ ভালো রকম পারফর্ম করে, বেশ ভালো স্মল ক্যাপ মিড ক্যাপ শেয়ার বেশ দারুণ পারফর্ম করে। তারপর 2018-তে কি হয়, 2018 মানে প্রথম দিকে যখন বাজেট পেশ করা হয়, তখন লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স ইন্ট্রোডিউস করা হয় 10% রেটে। আগে এই লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স কিছু ছিল না। তো যেই 0% লং টার্ম ক্যাপিটাল গেইন থেকে যেই 10% ট্যাক্স ইন্ট্রোডিউস করা হয়, এখন সেটা 12.5% হয়ে গেছে। তো অবভিয়াসলি মানে মার্কেটের মধ্যে প্রচুর হইচই, সবাই মানে গালাগালি ফাইন্যান্স মিনিস্টারদের যেটা হয়ে থাকে, এবং এর সাথে সাথে কিন্তু শেয়ার মার্কেটেরও সাংঘাতিক পতন হয়। এবং সেই পতন সেই 2018 সাল, 19 সাল, 20 সাল, মানে মোটামুটি 3 বছর ধরে এই সময়টায় যারা স্মল ক্যাপ, মিড ক্যাপ বা মাইক্রো ক্যাপ এই সমস্ত সেগমেন্টে ছিল, তারা জানে যে এমন কিছু তারা আর্ন করতে পারেনি। মানে এই 3 বছর। এবার হ্যাঁ, 2018 থেকে কি খালি ট্যাক্স বাড়িয়েছে বলে কি মার্কেটে ফল হয়েছে? তা একেবারেই না। মানে 2017-তে স্মল ক্যাপ মিড ক্যাপের ভ্যালুয়েশন অনেক বেড়ে গেছিল একটা হিউজ রান আপের পরে। দেন তারপরে ওই 3টে বছর মার্কেট খুব খারাপ থাকে। কিন্তু যার ওই ট্রিগার ছিল কিন্তু ওই ট্যাক্স হাইক। এবার ওই ট্যাক্স হাইকের পর তারপর আরো অনেক কিছু জিনিস আছে, আর্নিং স্লোডাউন ডাউন, সেগুলো পরে মার্কেট কিন্তু খুব উইক থাকে। এবং সেই সময় আমাদেরও অনেক লস হয়, আমাদের বিজনেসও অনেক ডাউন হয়ে যায়। 2018-19 মানে 19 সালে গিয়ে যখন ট্যাক্স ফাইল অ্যান্ড অল করি, মানে 1 বছরের হিসাব করে আমি দেখতে পাই একটা শকিং জিনিস। সেটা হলো আমি দেখতে পাই আমার মোটামুটি 1 কোটি টাকা শেয়ার মার্কেট থেকে লস হয়েছে। তো তার মানে বুঝতে পারছেন অবভিয়াসলি খারাপ লাগারই কথা, খুব খারাপ লেগেছিল। এবং সেই সময় সবাই যেটা হচ্ছিল টুইটার অ্যান্ড অল, ওই মানে ফাইন্যান্স মিনিস্টারকে ট্রোল, এইরকম। শুরুতে আমারও সেইটাই ইচ্ছা তো করেছে, কিন্তু তারপরে আমি লজিক দিয়ে ভাবলাম যে এই যে আমার 1 CR মতো যে লস হলো, তো সেই 1 CRটা ইনিশিয়ালি এলো কোথার থেকে? এমন তো নয় যে আমি 50,000 টাকা ইনভেস্ট করেছি বা 50 লাখ ইনভেস্ট করে আমার 1
কোটি লস হয়েছে, তা তো না। এই ওয়ান্স ইয়ার লসটা হয়েছে বিকজ আমি তার আগের ইয়ারগুলোতে নিশ্চয়ই অনেক কিছু আর্ন করেছি, আর্ন করে ইনভেস্টমেন্টটা অনেক করেছি বলেই না ওয়ান্স ইয়ার লস হয়েছে। তো তাই যদি হয় তো তাহলে অসুবিধাটা কি সেখানে? আপনারা যারা শেয়ার বাজারে রয়েছেন খেয়াল করে দেখবেন যে যখনই শেয়ারের দাম বাড়ে বা আপনার প্রফিট হয় সবসময় মনে হয় আপনার নিজের ক্রেডিট বা আপনার আমার নিজের জন্যই হচ্ছে। যখন লস হয় তখন আপনি চারিদিকে খোঁজেন এই সরকার খারাপ, মোদি গভর্নমেন্টের এই পলিসি খারাপ, ওই পলিসি খারাপ, এই ওখানে ট্যাক্স রেট বাড়িয়ে দিয়েছে, ইন্ডিয়াতে এত ট্যাক্স, এই চলে যাচ্ছে, ওই হচ্ছে। তো এই জিনিস চলে। এখানেও আমি একটা কথা বলে নিই, যদি আপনি লাস্ট 2-3 বছর বা 4 বছরে অনেকেই আছে নিশ্চয়ই প্রফিট করেছেন শেয়ার মার্কেট থেকে, তো কি মনে হয় আপনি আপনার নিজের জন্য প্রফিট করেছেন? আপনার নিজের অতটাও ক্ষমতা নেই যে আপনি ঘরে বসে একটা বাটন টিপে বাই করলেন আর ওদিকে কোনো কোম্পানি, সেই কোম্পানির কয়েক হাজার কোটি টাকা প্রফিট হয়ে শেয়ারের দাম বাড়লো। খুব সিম্পল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কন্ট্রিবিউশন না থাকলে আমি মেনলি কিছু সেক্টর বলছি, ডিফেন্স, রেলওয়েজ, সোলার, ইনফ্রাস্ট্রাকচার, কেমিক্যাল, এরকম অনেক সেক্টর আছে। মানে এই যে সমস্ত কোম্পানি বলছি, ডিফেন্স বলুন, রেলওয়ে বলুন, সোলার বলুন, পিএসইউ কোম্পানি, ইনফ্রাস্ট্রাকচার, এই সমস্ত কোম্পানিগুলোর মধ্যে কোনো কিছু থেকে যদি আপনি শেয়ার বাজারে প্রফিট করে থাকেন, মনে রাখবেন সেটা আপনি আপনার নিজের জন্য করেননি, সেটা করেছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার জন্য। কেন? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই সমস্ত কোম্পানিতে প্রত্যেক বছর বাজেটে হিউজ অ্যালোকেশন করেছে। ডিফেন্সে প্রত্যেক বছর তারা বাজেট বাড়িয়ে যাচ্ছে। সোলারে কত পিএলআই স্কিম এনেছে, খালি সোলার না, মোবাইল ম্যানুফ্যাকচারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড অল, এই সমস্ত কিছুতে আপনি যদি এফোর্টটা দেখেন গভর্নমেন্টের, তো সেখানে হিউজ ইনভেস্টমেন্ট হয়েছে। সেই ইনভেস্টমেন্ট হয়েছে বলে, সেই ইনসেন্টিভ দিয়েছে বলে কোম্পানিরা ভালো পারফর্ম করেছে, কোম্পানি ভালো পারফর্ম করেছে বলে ওই শেয়ার থেকে আপনি প্রফিট করতে পেরেছেন। এইটা কিন্তু ফ্যাক্ট। তো তাই যদি হয় আজকে গভর্নমেন্টের প্রচেষ্টা যদি আপনি প্রফিট করতে পারেন, তো তখন আপনার প্রফিট থেকে গভর্নমেন্টকে আপনি ট্যাক্স দেবেন না? এটা কিরকম কথা হলো? তো আবার বলছি, যারা শেয়ার বাজারে রয়েছেন তারা অনেক কমপ্লেন করেন যে কেন এই লং টার্ম ট্যাক্স বা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স রিসেন্ট বেড়ে গেছে। আগে যেটা 15% ছিল, 2024 সাল থেকে সেটা 20% হয়েছে। মনে রাখবেন এই 15 to 20% হয়ে সব থেকে আপনাদের ম্যাক্সিমামের থেকে সব থেকে বেশি অ্যাফেক্টেড কিন্তু আমি হয়েছি। কারণ বুঝতেই পারছেন যখন ইনভেস্টমেন্ট বেশি থাকে তো তখন ট্যাক্সের ওটা হিউজ গায়ে লাগে। কিন্তু লজিক্যালি যদি আমি বারবার ভাবি, যতবার আমি এই ব্যাপারটা নিয়ে লজিক্যালি ভেবেছি যে আপনার এসটিটি বলুন, ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স বলুন, শর্ট টার্ম লং টার্ম ক্যাপিটাল গেইন, যত কিছু যদি ট্যাক্স বলুন, বারবার আমি সেই একই কনক্লুশনে এসে পৌঁছেছি যে যদি না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সাপোর্ট থাকে তো তাহলে প্রফিট হয় না। আর প্রফিটের ওপরেই তো ট্যাক্স করছে, এমন না যে লসের ওপর ট্যাক্স হচ্ছে। শেয়ার মার্কেট থেকে আপনি যত টাকাই প্রফিট করেছেন না কেন, তার পেছনে যদি আপনার নিজের বা অ্যাডভাইজার এদের ক্রেডিট যদি 50% থাকে, বাকি 50% ক্রেডিট আছে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটা আপনি লজিক্যালি যদি ভাবেন আপনাকে মানতেই হবে। যে কোনো মানুষ যদি আমার সঙ্গে সামনাসামনি ডিবেট করে আমি তাকে দেখিয়ে দেবো যে কিভাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অ্যাকশনের জন্য আপনি যে শেয়ারগুলো থেকে প্রফিট করছেন সেখান থেকে প্রফিট করতে পারছেন। তো তাই ওই ট্যাক্স নিয়ে কান্নাকাটি না করে খুশি মনে ভালোভাবে নেশন বিল্ডিং এ আপনি হেল্প করছেন এই ভেবে ট্যাক্সটা দিন। তবে হ্যাঁ, এখানেও আরো অনেক রকম কমপ্লেন থাকে কি যে ইন্ডিয়াতে আমরা ট্যাক্স নয় দিলাম কিন্তু সেই ট্যাক্সের প্রপার ইউটিলাইজেশন হচ্ছে না, বা ধরুন করাপশন, বা ধরুন সাবসিডি অ্যান্ড অল, ভর্তুকি অ্যান্ড অল, এইগুলো। তো দেখুন করাপশন যদি আমি বলি, করাপশন খালি ইন্ডিয়াতে নয়, সারা পৃথিবীর অনেক জায়গাতেই রয়েছে। করাপশনটা নিয়ে আমরা কেউ কিছু করতে পারি না। এবার ইউটিলাইজেশন সঠিক হচ্ছে কি হচ্ছে না, তো সেটার জন্য তো আমি জাজ না, ভগবান তো আমাকে জাজ বানিয়ে এখানে পাঠায়নি। আজকে দেখুন গাজাতে কত মানুষ যাদের কোনো দোষ করেনি তারা মারা যাচ্ছে, বা ধরুন ওদিকে সিরিয়াতে যারা কিছুই জানে না নর্মাল সিভিলিয়ান তারা মারা যাচ্ছে। আফগানিস্তান বলুন, পাকিস্তান বলুন, নানান জায়গায় দেখবেন যাদের কোনো দোষই নেই, কিছুই না, তারা মারা যাচ্ছে। তো তার আপনি যদি খুব নিউট্রালি যদি ভাবেন যে পৃথিবীতে অনেক কিছু হচ্ছে যে যার জন্য আপনাকে জাজ হয়ে বসে থাকলে চলবে না। আপনি জাজ নয় বা আপনাকে জাজ করে বানানো হয়নি, তো সেখানে আপনার কিছু করার নেই। আর অবভিয়াসলি যে সাবসিডি, ভর্তুকি অ্যান্ড অল, এই যে ইন্ডিয়ার কালচার, অবভিয়াসলি এটা আমি সবসময় বলি, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও এটা খুব প্রিভিলেন্ট যে সাবসিডি দিয়ে দিয়ে মানুষকে অ্যাকচুয়ালি খোড়া করে দেয়। এখানেও আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যারা সাবসিডি নিচ্ছে অ্যাকচুয়ালি তাদের লং টার্মে এফেক্ট করছে, তাদের খোড়া করে দিচ্ছে। সেখানে আপনার কি ভাবা? হ্যাঁ, আপনি যদি ভাবেন যে আপনার ট্যাক্সের টাকায় কিছুটা ভর্তুকি যাচ্ছে, তো তাহলে নয় আপনি ভাবতেই পারেন যে আপনি সেই টাকাটা নয় ডোনেট করছেন। আর আরো একটা মজার জিনিস, যে যারা এই সাবসিডি পাচ্ছে তারাও কিন্তু ট্যাক্স দিচ্ছে, তারা ইনকাম ট্যাক্স দিচ্ছে না তো কি, যেমন শুরুতেই বললাম যে আপনি যদি একটা টুথপেস্ট কেনেন বা শ্যাম্পু কেনেন সেখানেও জিএসটি আছে, সেই জিএসটির একটা ভাগ 50% স্টেট গভর্নমেন্ট পায়। তো ভেবে রাখুন এইটা, যে যেই সমস্ত মানুষরা যারা ভর্তুকি অ্যান্ড অল এইসব সাবসিডি পাচ্ছে, তারা ওই নিজেদের টাকাই নিজেদের কাছে ফেরত আসছে। ইনস্টেড সেগুলো না করে যদি ওই ভর্তুকি না দিয়ে যদি যেমন ইন্টারেস্ট ফ্রি লোন অ্যান্ড বিজনেস তাদের কিছু সেট আপ করার জন্য এমন কিছু যে হয়তো 1000 টাকা দিল, সেই 1000 টাকাকে কি করে মাল্টিপ্লাই করা যায়, সেই সমস্ত কিছু ভাবা হতো, সেগুলো অনেক বেটার। এনিওয়েজ, সেটা একটা পুরো ডিফারেন্ট আলোচনা, সেখানে বিস্তারিত না গিয়ে এবার আমি চলে আসি আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিসে, সেটা
সেটা হলো এই ইউটিউবেই দেখবেন প্রচুর মানে কন্টেন্ট ক্রিয়েটাররা বলে যে দুবাই চলে যান, সিঙ্গাপুর চলে যান, 0% ট্যাক্স, দারুণ লাইফস্টাইল, একদম সবকিছু খুব সুন্দর, হ্যাঁ দারুণ ট্যাক্স সেভ করতে পারবেন। সেই ব্যাপারে রিয়েলিটির দিকে আমরা তাকিয়ে নিই। এটা ঠিক যে দুবাইয়ের মতো জায়গায় আপনার 0% ইনকাম ট্যাক্স, তবে হ্যাঁ ইনকাম ট্যাক্সটা জিরো এমন নয় যে অন্যান্য সমস্ত ট্যাক্স যে জিরো, ওখানেও এরকম ইনডিরেক্ট ট্যাক্স রয়েছে। তো আমি ধরে নিই আপনি 0% ট্যাক্স নিয়েই ধরুন আপনি সেই লোভে আপনি দুবাইয়ে চলে গেলেন, যেরকম ইউটিউবে প্রচুর আপনি ভিডিও টিডিও দেখতে পান। তো একটা ছোট্ট করে আবার হিসাব করে নিই, যেমন আমরা বলেছিলাম যে ওই 20 লাখ টাকা ধরুন আপনার অ্যানুয়াল স্যালারি ইন্ডিয়াতে আছে। তো 20 লাখ টাকা অ্যানুয়াল স্যালারি যদি ইন্ডিয়াতে থাকে, আপনাকে ওই 2,78,000 টাকা মানে মোটামুটি ওই 14% মতো ট্যাক্স আপনার এই 1 এপ্রিল থেকে সেইটাও অনেকটা কমে যাচ্ছে। তো সেইটা বাদ দিয়ে নেট আপনার হাতে ওই 17,21,000 এইরকম একটা কিছু আসছে। এবার আপনি যদি দুবাইতে চলে যান, অবভিয়াসলি এখানে যদি আপনি 20 লাখ টাকা স্যালারি আর্ন করতে পারেন, দুবাইতে গিয়ে আপনি সেটা 40 লাখ মানে ধরে নিন আপনি ডাবল আর্ন করতে পারবেন। তো 40 লাখ ধরুন অ্যানুয়াল স্যালারি আপনি আর্ন করতে পারবেন এবং ওই 40 লাখ অ্যানুয়াল স্যালারির ওপরে কোনো ট্যাক্স নেই, মানে জিরো ট্যাক্স। তো তার মানে আপনার 40 লাখ স্যালারি 40 লাখই থাকছে খরচা করার জন্য। তো এই অবধি যতটা শুনলেন তো দারুণ ব্যাপার। যেমন দেখুন ইন্ডিয়াতে আপনার 20 লাখ টাকা স্যালারি হাতে থাকছে 17,28,000 মতো, আর দুবাইতে 40 লাখ স্যালারি 40 লাখই আপনার হাতে থাকছে। এবার চলুন খরচার দিকে। ফার্স্টেই যেটা হাউস রেন্ট বা হাউস ইএমআই। দেখুন আপনি কলকাতার মতো শহরে বা ম্যাক্সিমাম মেট্রো সিটিতে একটা 3 BHK হাউস 50,000 টাকায় মানে 50,000 রেন্টে বা 50,000 আমি ইএমআই তে যদি ধরে নিই, দারুণ সুন্দর আপনি মোটামুটি বেশ ভালো 3 BHK আপনি একটা পেয়ে যাবেন থাকার জন্য। এবার এই 3 BHK আপনি যদি দুবাইতে জানেন তার রেন্ট কি, বা যদি আপনি কিনতে চান তার ইএমআই কেমন দিতে হবে। এই 3 BHK আপনি যদি দুবাইতে রেন্ট নিতে যান, মোটামুটি এখানকার থেকে 3 থেকে 4 গুণ আপনার রেন্ট চলে যাবে। বিশ্বাস যদি না হয় আপনি নেটেই মানে রেন্ট দুবাইয়ে তো মানে যে সমস্ত প্রপার্টি লিস্টিং ওয়েবসাইট অনেক রয়েছে, আপনি দুবাইয়ের প্রপার্টি লিস্টিং ওয়েবসাইটে সার্চ করে দেখুন, আপনি পেয়ে যাবেন। তো তার মানে রেন্টে আপনার মাসে প্রায় 1,75,000 টাকা চলে যাচ্ছে। মানে ইয়ারলি যদি আমি হিসাব করি তাহলে কি আমি ইয়ারলি একটা কমফোর্টেবল 3 BHK ইন্ডিয়াতে আপনি 6 লাখ টাকায় হয়ে যাবে। আর সেটাই যদি দুবাইয়ে আপনি 3 BHK কমফোর্টেবলি থাকতে চান, 21 লাখ টাকার কাছাকাছি খরচা। এটা তো থাকার খরচা হয়ে গেল। এবার বাকি খাওয়া দাওয়া, ট্রান্সপোর্ট অ্যান্ড অল এই সমস্ত করে আমি যদি হিসাব করি, মানে ইন্ডিয়াতে বছরে 9 লাখ টাকা খরচা করলে ফ্যামিলি অফ 3 মানে হাজব্যান্ড ওয়াইফ এবং একজন 9 লাখ টাকায় মোটামুটি সারা বছরে 9 লাখ টাকায় মোটামুটি ভালোভাবে চলে যায়। দুবাইতে যদি যান সেইটা কেমন পড়বে জানেন? মিনিমাম টু মিনিমাম এর ডাবল খরচা হবেই। যদি বিশ্বাস না হয়, আপনারা তো অনেকেই দুবাইয়ে ঘুরতে গেছেন বা রিসেন্ট হয়তো যাবেনও, সেখানে গিয়ে খেয়াল করে দেখবেন আপনি ইন্ডিয়াতে রেস্টুরেন্টে খাওয়ার কেমন খরচা, ওখানে কেমন খরচা। ট্যাক্সি করে আপনি এখান থেকে এক জায়গায় যাবেন, দুবাইতে তো এত তেল পাওয়া যায়, কিন্তু সেই ট্যাক্সি ভাড়া ওখানে কেমন আর এখানে কেমন সেগুলো কম্পেয়ার করে দেখবেন, বুঝতে পেরে যাবেন যে মিনিমাম ইন্ডিয়াতে যা খরচা তার ডবল খরচা। তো এইবার আমি যদি সমস্তটা কিছু আপনি টোটাল করি, টোটাল করে তারপরে যদি আমি সেভিংসের দিকে তাকাই, এখানে দেখুন 20 লাখ টাকা আমার অ্যানুয়াল স্যালারি ইন্ডিয়াতে, সেখানে ট্যাক্স দিয়ে নেট আমার হাতে পাচ্ছে 17,21,800, সেখান থেকে সমস্ত এক্সপেন্স করে আমার সেভিংস হচ্ছে 2,21,000, মানে আমার ইনকামের ওপর স্টিল 11% মতো সেভিংস হচ্ছে। সেটাই যদি দুবাইতে হয়ে যায়, দুবাইতে আমার সমস্ত খরচা দিয়ে খুব সামান্য পরিমাণ বাঁচছে। অবভিয়াসলি এটা আমি বলছি যে যদি আপনি সিমিলার লিভিং কন্ডিশনে থাকতে চান, হ্যাঁ এবার আপনাকে মানে দুবাইতে অনেক বেশি বাঁচাতে গেলে কি আপনাকে লিভিং কন্ডিশনে অনেক কম্প্রোমাইজ করতে হবে। তো তার মানে বুঝতে পারছেন তো যে ডাবল স্যালারি হলে কি হবে, সেই ডাবল স্যালারির কোনো ভ্যালুই থাকছে না যে আপনার যদি সেভিংস এর দিকে তাকানো হয়। অনেকে আবার এরকমও বলে যে শেয়ারের এই লং টার্ম শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স ইন্ডিয়াতে রয়েছে, তো আপনি যদি দুবাইতে চলে যান দুবাইতে ক্যাপিটাল গেইন ট্যাক্স লাগবে না। দুবাইতে ক্যাপিটাল গেইন ট্যাক্স নেই ঠিকই, কিন্তু সেটা আপনাকে দুবাই থেকে দুবাইয়ের শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে হবে। তো এগেইন আবার সেই একই কথা, তো দুবাইয়ের শেয়ার মার্কেটে লাস্ট 10 বছরে কতগুলো শেয়ার 10 গুণ হয়েছে আর ইন্ডিয়ার শেয়ার মার্কেটে কতগুলো শেয়ার হয়েছে। আপনি দুবাইতে গিয়ে যদি আপনি সেই ইন্ডিয়ান শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, তো তাহলে আপনাকে ইন্ডিয়ার ট্যাক্স দিতেই হবে, এর কোনো ব্যতিক্রম নেই। আপনি সে যেভাবেই করুন না কেন, কোম্পানি খুলে এটা খুলে ওটা খুলে যা ভাবে আপনি করুন, ইন্ডিয়ার মার্কেট থেকে প্রফিট করলে ইন্ডিয়ায় কিন্তু ট্যাক্স পে করতে হবে। তো তাহলে এবার আপনারা এটাও প্রশ্ন করবেন যে তাহলে এত মানুষ কেন এই দুবাই, সিঙ্গাপুর, ইউএস এইসব জায়গায় নানান জায়গায় চলে যাচ্ছে কেন? দেখুন তার কারণ হচ্ছে যারা আলট্রা রিচ তারা লাইফস্টাইল আপগ্রেড করতে, আর কিছু কিছু যে সমস্ত যারা ধরুন ফাইন্যান্সিয়াল ফ্রড বা এইরকম কিছু কিছু জায়গায় আছে, তো তারা নিজেদের বাঁচাতে চলে যাচ্ছে। তো এই লাইফস্টাইল আপগ্রেড করা এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা এইরকম যে ধরুন আপনি কলকাতাতে রয়েছেন, কলকাতাতে আপনার বেশ ভালো মতো সেভিংস অ্যান্ড অল হলো, আপনি গাড়ি কিনতে ইচ্ছা করলো, লাক্সারি কার, আপনি 1 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনলেন। এবার ধরুন আপনার আরো টাকা বাড়লো, আরো আপনার সেভিংস বাড়লো, তখন আপনার ইচ্ছা করলো একটা 5 কোটির গাড়ি কিনতে। এবার প্রবলেমটা হচ্ছে 5 কোটির গাড়ি আপনি কলকাতাতে হয়তো তেমন অপশনই পাবেন না, আর যদি আপনি কিনেও নেন আপনার রোড ইনফ্রাস্ট্রাকচার অতটাও ভালো নেই যে 5 কোটি গাড়ি নিয়ে আপনি এখানে চালাবেন। তো এই কারণে যে যাদের ধরুন 5-6 crores বা 10-10 কোটির উপরে সেভিংস, মানে তারা বুঝতে পারছে না কিভাবে খরচা করবে, তো তারা তাদের লাইফস্টাইল আপগ্রেড করার জন্য দুবাইতে যায়। তো তার মানে আমি যেটা বলতে চাইছি মনে রাখবেন, দুবাইতে গিয়ে আপনি যদি ট্যাক্স সেভিংস এর জন্য, পয়সা বাঁচানোর
জন্য যেতে চান, পয়সা আপনার এক পয়সাও বাঁচবে না, বরঞ্চ দুবাই বা ইন্ডিয়ার ভারতের বাইরে যে কোনো জায়গায় গেলে আপনার খরচা বাড়বেই। তো তাই যারা খরচা বাড়াতে চান তো তারা দুবাইতে যায়, অবভিয়াসলি যারা হাই লাইফস্টাইল মেনটেন করতে চায়। আর তাছাড়া যারা চাকরি সূত্রে যায় তারা তো চাকরি মানে সূত্রে তো রয়েছে। তবে এটা আমি বলছি যে আপনি ইন্ডিয়াতে থাকলে এখানে আপনি যে লাইফস্টাইল মেনটেন করে যতটা পয়সা বাঁচাতে পারবেন, ওই সিমিলার লাইফস্টাইল মেনটেন করে সিমিলার পয়সা আপনি কিন্তু দুবাইতে গিয়ে বাঁচাতে পারবেন না, কনসিডারিং আপনি সিমিলার পজিশনে, ওই কোম্পানি সিমিলার পজিশনে রয়েছেন। তো তার মানে বুঝতে পারছেন তো, এই যে আপনারা ইউটিউবে এত যে ভিডিও দেখেন যে হ্যাঁ দুবাইতে চলে যান, জিরো ট্যাক্স, এই সেই হ্যান ত্যান, তো আনটিল অ্যান্ড আনলেস আপনি ডিটেলস দেখছেন, এই সমস্ত যে ভিডিও যারা বানায় কন্টেন্ট ক্রিয়েটার তারা তো ভিউজ চায়, তো তাদের ভিউজ নিয়েই হয়ে যায়, কিন্তু সেই ব্যাপারে আপনারা মানে অযথা মোটিভেটেড হয়ে অযথা কিছু ভাববেন না। দুবাইতে যাওয়া তাদের জন্যই ভালো যে যাদের ধরুন বছরে মোর দ্যান 1 ইয়ার মানে হয়তো মানে চাকরি করে হোক, বিজনেস করে হোক, যেভাবেই হোক আপনার 1 কোটি টাকারও বেশি আপনার বছরে ইনকাম, তো তখন আপনি মোর মানে লাইফস্টাইল আপগ্রেড করার জন্য দুবাই বা লাইফস্টাইল আপগ্রেড করার জন্য ফরেন কান্ট্রি একদম ঠিক আছে, কিন্তু ট্যাক্স বাঁচানোর জন্য যদি ভাবেন সেই সমস্ত একদম ভাববেন না। ইনফ্যাক্ট আমাদেরকেও যদি বিজনেস কারণে যদি দুবাই টু বা সিঙ্গাপুর যেতে হয়, প্রচুর ইন্ডিয়ান এই সমস্ত কোম্পানি মানে অ্যাসেট ম্যানেজার অ্যান্ড অল তারা দুবাই সিঙ্গাপুরে রয়েছে, তো তারাও কিন্তু সেখানে যাচ্ছে বিকজ সেই গ্লোবাল ওয়েলথকে ইন্ডিয়াতে আনতে। মানে যারা ফান্ড ম্যানেজার আছে দুবাইতে, তো তারা বেসিক্যালি বাইরের বিদেশি ক্লায়েন্ট ইন্ডিয়াতে ইনভেস্ট করাচ্ছে এবং সেখানেও ইন্ডিয়ান গভর্নমেন্টকে কিন্তু আলটিমেটলি ট্যাক্স পে করছে। তাহলে আমি যদি ভিডিওটা সামারি করি, মানে ট্যাক্স রিলেটেড আপনার কাছে 3টে অপশন আছে। নাম্বার 1 অপশন, আপনি চলে যান এই বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, যেখানে আপনার ইনকামও তেমন হবে না, ট্যাক্সও দিতে হবে না। ওই সব দেশেও ট্যাক্স তেমন কিছু নেই। আফগানিস্তানে কি ট্যাক্স আছে, কে ট্যাক্স নিচ্ছে? তো চলে যান আফগানিস্তান, না আপনার ইনকাম না আপনার ট্যাক্স, কিছুই নেই, ঝামেলা মুক্ত। সেকেন্ড অপশন কি, আপনাকে এই দুবাই, সিঙ্গাপুর এই সমস্ত গ্ল্যামার যদি অ্যাট্রাক্ট করে, আপনি চলে যান সেখানে আপনি লাইফস্টাইল আপগ্রেড পাবেন, খরচা বাড়বে, জিরো ট্যাক্স হওয়া সত্ত্বেও খরচা বেশির জন্য সেভিংস কিন্তু আপনার কিছু বাড়বে না। ইন্ডিয়াতে থাকলে আপনি যে পরিমাণ ল্যাভিশ লাইফস্টাইল করে যতটা সেভ করতে পারতেন, সিমিলার লাইফস্টাইল দুবাইতে করে আপনি কিন্তু সেই টাকা বা তার বেশি অ্যামাউন্ট আপনি সেভিংস করতে পারবেন না। তো তাই আপনার যদি ওয়েলথ অনেক থাকে, যদি আপনার মানে খরচা করার অনেক ইচ্ছা হয়, তাহলে আপনি যেতে পারেন দুবাই, সিঙ্গাপুর। ট্যাক্স বাঁচানোর জন্য বা ওই বেশি সেভিংস করার জন্য ভুলেও সেই সব কনসিডার করবেন না। আর ফাইনালি থার্ড অপশন হচ্ছে আপনি ইন্ডিয়াতেই থেকে যান, যেটা করছেন সেইখানে স্কিল ডেভেলপমেন্টে মন দিন। প্রত্যেকটা স্টেপ থেকে আপনি যা আর্নিং করছেন ভেবে দেখুন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কন্ট্রিবিউশন কতটা, সেই জিনিসটা যদি আপনি ভেবে থাকেন, সেইটা যদি আপনি বুঝতে পারেন, তো তাহলে দেখবেন ট্যাক্স পে করতে আপনার আর কোনো অসুবিধা হচ্ছে না, বরঞ্চ আপনি খুশি মনে ট্যাক্স পে করছেন। এবং এই খুশি মনে ট্যাক্স পে করে আপনার নিজের মধ্যে একটা সেন্স অফ নেশন বিল্ডিং, যে সেন্স অফ হেল্পিং আদার্স, সেন্স অফ মানে ওভারঅল ইন্ডিয়ার ডেভেলপমেন্টে আপনি কন্ট্রিবিউট করুন। সেটা যেমন আপনার জন্যও ভালো আর ওভারঅল মানে কান্ট্রি ডেভেলপমেন্টের জন্যও ভালো। আপনারা কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান, কি ভাবলেন আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো নিয়ে। যদি কোনো কাউন্টার ওপিনিয়ন থাকেন, কাউন্টার ওপিনিয়নও জানান। নর্মালি আমি কমেন্টে ডিবেট তো কোনোদিনই করি না, কমেন্টের হয়তো খুব একটা রিপ্লাইও দিই না, তাও শর্টে যদি আপনার কাউন্টার ওপিনিয়নে যদি আমি অ্যান্সার পাই, আমি শর্টে দিয়ে দেবো। আর আদারওয়াইজ তো আমি বললাম যে যারা ইন্ডিয়াতে বসে কমপ্লেন করে এত ট্যাক্স বেশি এই সেই, তাদের যদি আমি সামনাসামনি বসি, আমি 2 মিনিটে তাদের অ্যান্সার দিয়ে তাদেরকে আমি বুঝিয়ে দিতে পারবো যে কেন ট্যাক্স আপনাকে দিতেই হবে এবং কেন ইন্ডিয়ার ট্যাক্স রেট অন্যান্য যদি আমি গ্লোবাল কম্পেয়ার করি, ইউএস বা এই সমস্ত অ্যাডভান্সড ইকোনমিতে কম্পেয়ার করি, এখনো কম্পারেটিভলি অনেক অনেক কম। তো চলুন কমেন্ট সেকশনে জানান কি মনে হচ্ছে আপনার। আর আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।